তদন্ত যখন করছিলেন সেই তদন্তের একটি রিপোর্ট খুব সম্ভবত আপনারা গণভবনে নিয়ে যান শেখ হাসিনার কাছে, আপনি এবং আপনার তৎকালীন ডিজি। তো সেই রিপোর্টে কি ছিল, বা এই ঘটনাটা একটু জানতে চাই। যাওয়ার পরে কি হলো? আপনাদের আচ্ছা। ফাইন্ডিংসটা কি ছিল? আহ, এখানে এই এই তদন্ত রিপোর্ট যখন আমি সামারাইজ করি, তখন সামারিটা আমি 3 অংশে করেছিলাম। তার আগে একটা নির্দেশনা ছিল তৎকালীন ডিজি মহোদয়ের কাছ থেকে, যে তদন্তে যারা অপরাধী সাব্যস্ত হবে বা যাদেরকে তদন্ত সংশ্লিষ্ট যারা তাদেরকে অপরাধী হিসেবে গণ্য করবে, তাদের অপরাধের মাত্রা হিসেবে বিডিআর আইন অনুযায়ী তাদেরকে 5 ভাগে ভাগ করতে হবে। সেটা ABCDE, এই 5 ভাগে। এ হচ্ছে যারা সরাসরি হত্যাকাণ্ড এবং অন্যান্য আরো গুরুতর অপরাধের সাথে জড়িত, যার শাস্তি যাবজ্জীবন থেকে এবং অর্থাৎ যাবজ্জীবনের মৃত্যুদণ্ড। বি হচ্ছে যারা হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে, গুলি করেছে বাট সরাসরি হত্যা করেনি, বাট হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে, যাদের শাস্তি 10 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত হবে, বেসড অন দা ফাইন্ডিংস। সি হচ্ছে যে যাদের শাস্তি 1 থেকে 10 বছরের ভিতরে, অর্থাৎ আপনি বিভিন্ন সময় গুলি করেছে অফিসারদেরকে বা সেখানে বিভিন্ন লুটতরাজ করেছে বা অফিসারদেরকে লাশ গুম করা বা অন্যান্য যেসব নারকীয় কর্মকাণ্ড আছে সেগুলোতে যারা প্রত্যক্ষভাবে ইনভলভ ছিল তারা। ডি হচ্ছে গিয়ে যারা নর্মাল কমান্ড ভায়োলেশন করেছে, যে যাদের শাস্তি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক কোন একটা ওয়ার্নিং থেকে শুরু করে সর্বোচ্চ চাকরিচ্যুতি। এবং ই হচ্ছে যাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়। এরকম একটা নির্দেশনা আমার কাছে তখন দেওয়া হয়েছিল। যখন এই নির্দেশনাটা দেওয়া হয়েছিল তখন আমার কাছে একটা প্রশ্ন ছিল যে বিডিআর এ অভ্যন্তর বিডিআর সৈনিক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী ব্যতীত যেসব রাজনৈতিক এবং বিডিআর এর বাইরে যারা অরাজনৈতিক ব্যক্তিবর্গের নাম তথ্য প্রমাণে এসেছে, তাদের ব্যাপারে সিদ্ধান্তটা আমি তখন জানতে চেয়েছিলাম। এর ভিতরে একটি কথা বলে রাখি যে সুস্পষ্ট সেই তদন্ততে বেশ কিছু ব্যক্তিবর্গের নাম সুস্পষ্টভাবে এসেছিল। সেখানে আমি আপনাকে যদি একদম তারিখ এবং সময় সহ বলতে চাই, সেখানে আমি বলতে হবে যে ব্যারিস্টার ফজলুল তাপসের কথা, যে যার বাসাতে একাধিকবার বিডিআর সৈনিকরা মিটিং করেছিল। জনাব নানক সাহেব, উনার বাসা উনি উনি ব্যারিস্টার তাপস সাহেবের সাথে কোরাবালির বাসায় 22 তারিখে সন্ধ্যা 7:30 থেকে রাত 10টা পর্যন্ত উনি মিটিং করেছিলেন এবং ফাইনালি তারা বিডিআর এ সেই তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন যে 2-3 জন অফিসারকে যদি মেরে ফেলা হয় সেটা দেখা হবে। এর বাইরে নাম এসেছিল শেখ ফজলুল করিম সেলিম, যে বিডিআর এর তৎকালীন ডিএডি যিনি ছিলেন হাবিব। উনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যে উনার বাসাতে, বনানীর বাসাতে, শেখ ফজলুল করিম সেলিমের বাসাতে একাধিকবার এই এই হত্যাকাণ্ড চালানোর জন্য পরিকল্পনা এবং মিটিং সংঘটিত হয়েছিল। এছাড়াও আমরা সেই সময় বেশ কিছু তথ্য প্রমাণে দেখতে পাই যে তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সেদিন 25 তারিখে সকাল 6:30টার সময় উনি বিডিআর এর অভ্যন্তরে গিয়েছিলেন এবং উনি 7:45টার সময় বিডিআর থেকে বের হয়ে যান। ঠিক কি কারণে উনি 1 ঘন্টার উপরে সেই সময় উনি অবস্থান করেছিলেন সেটা আজ পর্যন্ত অজানা, কারণ উনাকে জিজ্ঞাসাবাদ করা বা উনাকে কখনোই এই বিষয়ে আইনের আওতায় নেওয়া হয়নি। আরো কিছু তদন্তে আসছিল, যেমন 19শে ফেব্রুয়ারি তারিখে বিডিআর এর হাবিলদার সামাদ উনি ব্যারিস্টার তাপসের সাথে কথা বলে ওনার সাথে পরামর্শক্রমে 2 জন কসাই ভাড়া করেন। সেই কসাই 2 জনের নাম হচ্ছে কসাই হারুন এবং কসাই মজিবুর, এবং তাদেরকে হাবিলদার সামাদ 10,000 টাকা পরিশোধ করে, যাতে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হবে সেই সোহেল ভাই, আলামত নষ্ট করা এবং লাশকে সোহেল ভাই, বিকৃত আপনার করার জন্য। এই এই জায়গাটা আপনার একটু অডিও ভেঙে গেছে। কত টাকার বিষয়টা একটু 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 যাবে, একটু রিপিট করেন যদি। হাবিলদার সামাদ 10,000 টাকা পরিশোধ করেছিল কসাই হারুন এবং কসাই মজিবুরকে। এবং হাবিলদার সামাদ তার স্বীকারোক্তিতে বলেছিল যে এই ঘটনাটা সে ব্যারিস্টার তাপসের পরামর্শক্রমে 19শে ফেব্রুয়ারি তারিখে এই 2 জনকে সে ভাড়া করে, যাতে যাদেরকে হত্যা করা হবে তাদের লাশ যাতে চেনা না যায়, বিকৃত করা এবং নৃশংসভাবে হত্যা করে আলামত নষ্ট করার জন্য এই 2 জন কসাইকে ভাড়া করে।
এছাড়া তাদের 23 এবং 24 তারিখে তাদের যে অপারেশন প্ল্যান ছিল এবং সেখানে ডিজিএফআই এর 2 জন সৈনিকের নাম পাওয়া যায়। আমি ভবিষ্যৎ তদন্তের খাতিরে আমি এই দুজনের নাম বলতে চাচ্ছি না। যে যারা 25 তারিখে পিলখানার গেটে ডিউটি করে এবং তাদের সাথে 23 এবং 24 তারিখে যোগাযোগ করা হয়। এবং এছাড়া আরেকজন সৈনিকের নাম পাওয়া যায়, তার নাম হচ্ছে গিয়ে সিপাহী তারেক। এবং সেই সৈনিকও ব্যারিস্টার তাপস এবং জনাব জাহাঙ্গীর কবির নায়কের সাথে একাধিক কল রেকর্ড পাওয়া যায়, যেটা ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত সেই সিপাহী তারেকের সাথে তার কল রেকর্ডে ব্যারিস্টার তাপস এবং নানক সাহেবের সাথে একাধিকবার যে কথা হয়েছে সেই তথ্য প্রমাণ পাওয়া যায়। এর বাইরে অত্যন্ত দুঃখের সাথে আমি দুটা ইনফরমেশন আপনাকে আজকে দিতে চাই। বিডিআর এর ভিতরে যে গণহত্যা বা হত্যা, যেটা পরিকল্পিত হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, সেটার মূল হত্যাকাণ্ডের সাথে বিডিআর এর মূলত 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিকরা জড়িত ছিল। 44 রাইফেল ব্যাটালিয়নের এটা আমি বলবো যে আল্লাহর রহমতে 44 রাইফেল ব্যাটালিয়নের কোন অফিসারকেই বিডিআর এর কোন সৈনিক আক্রান্ত করেনি এবং তারা সবাই নিরাপদ ছিলেন এবং তাদের কেউ হত্যাকাণ্ডের শিকার হননি। এই জন্য আমি এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। একই সাথে এই জায়গাটাতে একটি প্রশ্নের জন্ম দেয়। 44 রাইফেল ব্যাটালিয়নের সিও ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শামস। আমি জানি না পরবর্তীতে সম্ভবত তিনি প্রমোশন পেয়ে কর্নেল বা ব্রিগেডিয়ার হয়েছিলেন। লেফটেন্যান্ট কর্নেল শামসের মোবাইলের কল রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় যে উনি 25শে ফেব্রুয়ারি তারিখে পিলখানা থেকে সকাল 11টা থেকে বিকাল 5টার ভিতরে উনি দুবার পিলখানা থেকে উনি বের হয়েছেন এবং উনি আবার দুবার পিলখানার ভিতরে উনি ঢুকেছেন এবং এই দুবার পিলখানা থেকে ঢোকা এবং বের হওয়ার ভিতরে উনি 6বার তৎকালীন ডিজিএসএসএফ মেজর জেনারেল মোজলা ফজলে আকবরের সাথে উনি কথা বলছেন এবং 26 তারিখে ওনার কল রেকর্ড পর্যালোচনা করে পাওয়া যাচ্ছিল যে উনি যমুনা থেকে উনি পিলখানার ভিতরে উনার ব্যাটালিয়নের সৈনিকের সাথে কথা বলেছেন এবং তাদেরকে উনি আমি সৈনিকের নামটা ভুলে গেছি, সেই অডিও ক্লিপটা সম্ভবত এখনো বিভিন্ন জায়গায় সংরক্ষিত থাকতে পারে, যে উনি বিভিন্ন সৈনিকদেরকে তারা যাতে ঠিক মতো থাকে সে ব্যাপারে একটা নর্মাল কথা বলেন। আমি আজকে আপনাকে যে ইনফরমেশনটা দিলাম, তো এই 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 সমস্ত তথ্যাদি তখন 2009 সালে, এছাড়া আরো অনেকগুলা বিভিন্ন সেন্সিটিভ ইনফরমেশন যেমন আছে, যেহেতু এখানে তৎকালীন ডিজিএসএফ এর নাম আসছে এবং সেই ঘটনায় আরেকটি ইনফরমেশন ছিল যে 24 তারিখ রাত্রেবেলা পিলখানার সামনে একটা পেট্রোল পাম্পে কিছু কথাবার্তা বা সৈনিকদের ভিতরে একটা বচসা হয়েছিল। সেটা তখন পেট্রোল পাম্পের মালিক শুনতে পেয়ে উনি আঁচ করতে পেরেছিলেন যে পিলখানাতে কিছু একটা সংঘটিত হতে যাচ্ছে। এই জন্য উনি তৎকালীন ডিজিবিডিআরকে বারবার ফোনে চেষ্টা করতেছিলেন, বাট উনি সংযোগ করতে পারেন নাই। তো উনার কাছ থেকেও বেশ কিছু তথ্য তখন পাওয়া গিয়েছে যে কারা এই ঘটনার সাথে এর বাইরে আপনারা জানেন যে বিএনপির সাবেক এমপি জনাব নাসিরুদ্দিন পিন্টু, ওনাকেও এই মামলাতে অ্যারেস্ট করা হয়েছিল। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলতে চাই যে আমার তদন্তে আমি যতটুকু তদন্ত রিপোর্ট আমি দেখেছি বিভিন্ন সংস্থার কাছ থেকে, তথ্য প্রমাণ সহ তার এই বিডিআর এর ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না। বরঞ্চ সে এলাকায় যে আওয়ামী লীগের যিনি নেতা ছিলেন তোরাব আলী সম্ভবত নাম, সে এবং হাজী সেলিমের একটা সমন্বয়ে বিডিআর এর সৈনিকদেরকে খেয়া ঘাট থেকে পার করে দেওয়া রাত্রেবেলা এই কাজটাতে তারা একটি দিক সহযোগিতা করেছে। আমার কাছে মনে হয়েছে যে নাসিরুদ্দিন পিন্টু সাহেবকে রাজনৈতিক কারণে বা তার নির্বাচনী এলাকা সম্পর্কে ছিল, সেজন্য এটাতে জড়ানো হয়েছিল। এত প্রসঙ্গ, এই প্রাসঙ্গিক কথাগুলো এই জন্য বললাম। ও এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আপনারা অলরেডি জানেন বা আমি খুব আশ্চর্য হয়েছি যে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের ইন্টারভিউটা দেখে, যে এটা আমার কাছে মনে হচ্ছে একটা মিথ্যার একটা সমাহার দিয়ে উনি বসেছেন।
25শে ফেব্রুয়ারি 10টা 40 মিনিটে 46 ব্রিগেড ব্রিগেডিয়ার হাকিমের নেতৃত্বে ওনার যে ব্রিগেড হেডকোয়ার্টারের সদস্যরা তারা কিন্তু অলরেডি মেরিনোবাতে অবস্থান গ্রহণ করেছে। আমি অনুরোধ করব যে ব্রিগেডিয়ার হাকিম স্যারকে ওনাকে জিজ্ঞেস করার জন্য, যখন ওনার সৈনিক গুলিবিদ্ধ হয়ে মারা গেল তারপরেও উনি কেন সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না, বা 46 ব্রিগেডকে নিয়ে সেই সময় উনি কেন সামনে অগ্রসর হলেন? কে উনাকে ফোনে বারবার নির্দেশনা প্রদান করতেছিল যাতে সেনাবাহিনী কোনো অবস্থাতে সামনে না এগোয়? এবং সেই সময় আসল কমান্ড কার কাছে ছিল, এটা আমি বিশ্বাস করি উনাকে যদি জিজ্ঞাসা করেন এবং উনি যদি সত্য বলেন তাহলে আসল সত্যটা বের হয়ে আসবে। যদিও আমাদের কাছে বেশ কিছু তথ্য প্রমাণ আছে, কিন্তু আমি চাই যে যার সাথে ওনার ফোনে কথোপকথন হচ্ছিল এবং তৎকালীন সে সময়ে বারবার যার কাছ থেকে উনি ইনস্ট্রাকশন পাচ্ছিলেন, কারণ 10টা 40 মিনিটের পরে যখন সেনাবাহিনী সেখানে অবস্থান নেয় তখনও অধিকাংশ আর্মি অফিসার জীবিত অবস্থায় আছে। আর্মি অফিসারদেরকে মূল হত্যাকাণ্ডটা শুরু হয় 11:30টার পরে, যখন বিডিআর এর সেই বিদ্রোহীরা নিশ্চিত হয়ে যায় যে এখানে কোনো সেনাবাহিনী বা র্যাবের তরফ থেকে অপারেশন হবে না। অর্থাৎ তাদেরকে একটা নিশ্চয়তা প্রদান করা হয়েছিল যে সেনাবাহিনী অথবা র্যাবের সদস্যবৃন্দ তার ভিতরে প্রবেশ করবে না, তোমরা এখানে যা খুশি তাই তোমাদের কার্যক্রম চালিয়ে যাও। এবং আপনি এর আগেও দেখেছেন আপনার অনুষ্ঠানে বিভিন্ন র্যাবের অফিসাররা এসেছেন, তারা কিন্তু একই কথা বলেছেন যে দে ওয়ার রেডি টু গেট কোইনসাইড। এবং সে সময় বিডিআর এর সেই বিদ্রোহীরা সেই অবস্থাতে ছিল না, তারা এমনকি সে অস্ত্রশস্ত্র সহ সেইভাবে সুসজ্জিত ছিল না, তারা অনেকটা অগোছালো ছিল এবং কি হচ্ছে না হচ্ছে এ সম্পর্কে বিডিআর এর অধিকাংশ সৈনিকের সেই সময় কোনো ধরনের কোনো ধারণা ছিল না। কারণ 10টা 40 বা 11টা 11:15 পর্যন্ত আমরা তখন বিভিন্ন অফিসারের কণ্ঠস্বর ফোনে আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি এবং তারা আমাদের কাছে বিভিন্নভাবে সাহায্য চাচ্ছিলেন যাতে আমরা ভিতরে প্রবেশ করি। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে এখানে পরিষ্কারভাবে ব্রিগেডিয়ার হাকিম স্যারকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, কেন উনার সৈনিক যখন একটা ফায়ার রিকোয়েস্ট করে ওনার সৈনিকের গলায় গুলিবিদ্ধ হলো, তারপরও কি কারণে উনি সেনাবাহিনীকে ওনার ইউনিটকে ওনার ব্রিগেডকে নিয়ে উনি অগ্রসর হলেন না? আর্মি মিলিটারি অফিসে মিলিটারি ট্রেনিং আমি একটা কথা প্রথমে বলছি যে স্পিরিট, মিলিটারি স্পিরিট, আমাদের যে মিলিটারিতে যে স্পিরিট আছে, যুদ্ধক্ষেত্রে আমার সৈনিক যদি গুলি খায় আমি তাকে বাঁচাতে এগিয়ে যাব। আমার সৈনিক যদি বিপদে পড়ে আমি গুলি করতে করতে তাকে আমি যাতে সেই বিপদ থেকে তাকে যাতে আমি আমার লাইফ রিস্ক নিয়ে আমি যাতে আমি তাকে উদ্ধার করতে পারি সেই ব্যবস্থা করব। আমি যদি যুদ্ধক্ষেত্রে বিপদে পড়ে যাই আমার সৈনিক আমাকে উদ্ধার করবে। দ্যাট ইজ দ্য মিলিটারি। এবং এটাই মিলিটারি ট্রেনিং এর মূল এসওপি। তো সেই এসওপি উনি কেন ফলো করলেন না, কার নির্দেশ উনি ফলো করলেন না, আমার মনে হয় সেই উত্তরটা ওনার আজকে জাতির সামনে দেওয়া উচিত। আতাউল এক্ষেত্রে হাকিম সাহেব, আপনি কি স্পষ্ট বের সন্দেহ হয়ে করেন, আসবে। আপনি কি সন্দেহ করেন যে আতাউল হাকিম সাহেব কানেক্টেড উইথ হাসিনা? আহ উনি কানেক্টেড নাকি উনার আশেপাশে কিছু লোকজন কানেক্টেড ছিল, সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন। সুবাই ভাই, আমরা আমরা আমার আসলে ধরেন, আমরা আসলে গত 15 বছর এই বিষয়টি নিয়ে কথা বলতে পারি নাই, এবং আমার মনে হয় যে এখন আপনি কোন রকমের কারোর প্রতি অনুরাগ দেখানোরও সুযোগ নাই, বিরাগ দেখানোরও সুযোগ নাই। আমরা রিয়েল একটা স্টোরি চাই। আপনি স্ট্রেট তাদের নাম বলেন, তাদের সম্পর্কে আমরা জানতে চাই, এবং আমরা চাই যে বর্তমানে সেনাবাহিনীতে যারা আছে তারাও তাদের সম্পর্কে জানুক, যে এত বড় বড় পদক, মানে পদক ঝুলায় র্যাঙ্ক ব্যাচ পড়ে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের ভেতরের চেহারাটা আসলে কি, হাউ ডেঞ্জারাস দে আর, হাউ ক্রিমিনাল দে আর, এটা জানতে হবে ভাই। এটা সত্যই কথা ভাই, কিছু করার নাই, বাস্তবতা। আহ, আসলে কনক ভাই আপনি ঠিক বলেছেন, এবং আপনি এটা জানেন যে আমি সবার আগে এই বিষয়ে সরাসরি একদম নাম ধরে আমি কথা বলছি। আমি আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে যে ফার্স্ট হ্যান্ড যে প্রমাণগুলো নাই বা যাদের বিরুদ্ধে আমার একদম সুনির্দিষ্ট তথ্য চাচ্ছি না, এর ওকে, কারণ এটা আমি একটু বেনিফিট অফ ডাউট আছে,
কিন্তু ওকে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আমার কাছে আছে, আমি এখন পর্যন্ত তাদের নামই আমি উল্লেখ করেছি, যাতে আমি যদি প্রয়োজন হয় আমি সেই তথ্য প্রমাণ আমি দিতে পারব। ওকে। তো আপনারা আপনারা একটা সামারি নিয়ে গেলেন হাসিনার কাছে জি। বিডিআর রিপোর্টে। এক তখন কি এই হলো? এই জি। এখানে তখন ওই সামারি যেটা ছিল যে এই কথাগুলো এই কারণে বললাম যে এই সামারিতে যে রাজনৈতিক যে একটা অংশ ছিল, যে যারা জড়িত, এই সামারিতে কিন্তু এই রাজনৈতিক অংশটাকে উজ্জ্বল রাখা হয়েছে। হুম, একই সাথে যারা সাসপেক্টেড ফ্রম দ্য মিলিটারি, মেজর জেনারেল মোল্লা ফজলাক, লেফটেন্যান্ট কর্নেল শামস, তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল সালেহ, যিনি পরবর্তীতে মেজর জেনারেল হয়েছে, তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মামুন খালেদ, যিনি পরবর্তীতে সম্ভবত লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, তৎকালীন ব্রিগেডিয়ার ইমরুল কায়েস, they were suspected through some evidences যে তারা এই ঘটনার সাথে অথবা এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য জড়িত। একই সাথে ডিজিএফআই আরেকজন কর্মকর্তা ছিলেন কমান্ডার ওয়ালি, উনি নৌবাহিনীর কর্মকর্তা। উনি একজন তদন্ত কর্মকর্তাকে সরাসরি হুমকি দিচ্ছিলেন যে তাকে গায়েব করে ফেলবে। পরবর্তীতে যুক্ত হয়েছে গ্রেট জিয়াউল হাসান, যিনি তদন্ত কার্যক্রমকে সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার জন্য এবং যেসব অফিসার এটার সাথে জড়িত তাদেরকে তাদের জীবন বিষিয়ে তোলার জন্য এবং তাদেরকে সেই জিনিসটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এবং গুম খুনের সংস্কৃতিটা শৈল্পিকভাবে এই জিয়াউল হাসান চালু করেছে। আমি যে অফিসার গুলার নাম বললাম, মেজর জেনারেল মইনুল ইসলাম, উনি ডিজিবিডিআর ছিলেন, উনি তদন্ত কাজ সঠিকভাবে করতে দেন নাই। উনি র্যাব যখন তার ছায়া তদন্ত করে, র্যাব তার তথ্য প্রমাণের জন্য যেসব সৈনিকদেরকে নিতে চায় উনি তা দেন নাই, উনি বাধা দিচ্ছেন। উনি আমাকে সরাসরি নির্দেশ দিচ্ছেন যে কাহারাকুন্দ এবং মনিরুল ইসলামের যে তদন্ত রিপোর্ট সেটাকেই যেন প্রায়োরিটি দেওয়া হয়, অথচ সেই রিপোর্টে তেমন কিছুই ছিল না। সেই রিপোর্টের সাথে র্যাবের রিপোর্টের ছিল আকাশ পাতাল তফাৎ, সেই রিপোর্টের সাথে আর্মির রিপোর্টের আকাশ পাতাল। এই ব্যক্তিবর্গগুলা এই ঘটনার সাথে, আমি যে কথাটা প্রথমেই শুরু করেছিলাম, যে ঘটনার পরিকল্পনা করেছে, ঘটনা সংঘটিত হতে দিয়েছে এবং ঘটনা পরবর্তী সময় এটাকে ধামাচাপা দেওয়ার জন্য কারা করবে, দ্যাট ওয়াজ প্রিপ্ল্যান। আরেকটি বিষয় আপনাকে আমি বলি, যেটা কেউ বলে নাই আজ পর্যন্ত, অনেকে মুখে মুখে হয়তো শুনে থাকতে পারে, যেসব অফিসারদেরকে হত্যা করা হবে তাদের অধিকাংশকেই এই 25শে ফেব্রুয়ারির 7 থেকে 15 দিন পূর্বে বিডিআর এ পোস্টিং করা হয়েছে। সেনাবাহিনীর সমস্ত পোস্টিং কিন্তু এমএস ব্রাঞ্চ থেকে আসে, মিলিটারি সেক্রেটারি। আপনি সেই মিলিটারি সেক্রেটারি তখন যিনি ছিলেন তাকে জিজ্ঞাসা করেন, হু গেভ ইউ দিস অর্ডার টু টু পোস্টেড আউট দিস অফিসার্স টু দ্য বিডিআর? তাকে তো কেউ জিজ্ঞাসা করেন। তার আন্ডারে যারা যারা কর্মরত তখন ছিলেন, জি1 বা জি2 যারা কর্মরত ছিলেন, তারা তো এখনো সেনাবাহিনীতে চাকরি করতেছে। তারা হয়তো এখন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল অথবা মিনিমাম মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার অবস্থায় আছে। Please ask them who gave you the order this group of officers must be posted to be. এই যে বিষয়গুলো, this was never been investigated. রাইট।